সম্মানিত দর্শক, ২০২৬ সনের ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হলো, এটি আসলে কেমন হলো? ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে বলেছিলেন, ওভাবে কি এটা সারা দুনিয়ার সেরা? মানে অতীতে কখনো এরকম নির্বাচন হয়নি, আর আগামী দিনও হবে না। এরকম কি যুগান্তকারী একটি নির্বাচন হয়ে গেল? নাকি গতানুগতিক একটি নির্বাচন হলো? অথবা ২০১৪, ১৮, ২৪ এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি ২০১৩ সনের বা ১৪ সনের নির্বাচন ধরেন, প্রথম জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, ১৮তে দ্বিতীয় জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, আর ২৪ হলো তৃতীয় জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, থার্ড জেনারেশন। তাহলে কি ২০২৬-এ কি হলো? মানে সেই চতুর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, এরকম কিছু হলো? আমরা যারা বিভিন্ন সময়টিতে এই নির্বাচনী আশঙ্কা ব্যক্ত করছিলাম, আমরা সবাই বলাবলি করছিলাম যে বর্তমান সরকারের যে স্ট্যাবিলিটি, বর্তমান সরকারের যে সক্ষমতা, তাতে করে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান করানো বলতে গেলে অসাধ্য একটা বিষয়। তো সেই দিক থেকে আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা মিথ্যা প্রমাণিত হয়েছে। নির্বাচন হয়েছে এবং এ যাবৎকালে নির্বাচনের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে, জখম হয়েছে, এবং দৃশ্যত এটা ছিল ছিমছাম শান্তিপূর্ণ। ১। ২ নম্বর হলো যে আমরা ভোটার উপস্থিতি কম ধরেছিলাম, বলেছিলাম যে না, এখানে যেহেতু আওয়ামী লীগ নেই, ভোটাররা আসবে না। কিন্তু বাস্তবে দেখা গেল ভোটার এসেছে, এবং বিচ্ছিন্নভাবে ভোটার এসেছে। কোনো কোনো এলাকাতে খুব বেশি ভোটার এসেছে, আবার কোনো কোনো এলাকাতে একেবারে কম ভোটার এসেছে। থার্ডলি যেটা দেখা গেল সেটা হলো যে এই ইলেকশনে হানা ভোট নিয়ে যে ফলাফল, এই ফলাফল আমাদের দেশে কোনো গর্দভ কিংবা তেলাপোকা, কিংবা যাকে বলা হয় মাছের মধ্যে সবচেয়ে বোকা মাছ হলো কাতলা মাছ। বড় বড় মাথা, কিন্তু একটু বুদ্ধি নাই। কোনো একটা পুকুরে বা নদ নদীতে যদি 10 প্রকারের মাছ থাকে, আপনি জাল ফেলেন, দেখবেন যে একটা ট্যাংরা মাছ, একটা পুঁটি মাছ, কিংবা ধরুন একটা কাসকি মাছ, ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কাতলা মাছ এমন গর্দভ, ও সবার আগে ধরা পড়ার জন্য জালের মধ্যে ঢুকবে, লাফ দিয়ে জালের মধ্যে ঢুকবে। আর ও যে ধরা পড়ে গেছে, এটা আবার সবার আগে লাফ দিয়ে সে জানাবে যে সে ধরা পড়ে গেছে। আর যারা জেলে, তারা মহা আনন্দে যে এবার একটা কাতলা মাছ ধরা পড়েছে। মানুষের মধ্যে এরকম কিছু কাতলা মাছ আছে, প্রচুর রকম কাতলা মাছ আছে, যারা নির্বুদ্ধিতার জন্য সবসময় পৃথিবীতে বিস্ময় তৈরি করে। এরকম কাতলা মাছ যারা আছে, তারাও বিশ্বাস করবে না যে হানা ভোটে যে ফলাফলটা দেখানো হয়েছে, এই ফলাফলের অধীনে যারা ভোটার, সেই ভোটাররা সত্যিকার অর্থে ওভাবেই ভোট দিয়েছে। যাই হোক, তারপরেও নির্বাচনের পরে যে ফলাফল এলো, আমরা এটা মেনে নিয়েছি যেহেতু আওয়ামী লীগ নেই, এবং আওয়ামী লীগ বেসরকারিভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবে এই ভোটকে নিয়ে খেলেছে। তারা কোথাও বিএনপিকে দিয়েছে, কোথাও জামাতকে দিয়েছে, এবং এটা কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম, এবং সেটা মোটামুটি ঠিক হয়েছে। অন্য দুটো প্রেডিকশন ঠিক না হলেও, এই যে আওয়ামী লীগ ভোট নিয়ে খেলবে এবং তারা যেখানে জামাতকে ভালো মনে করবে তাই দিবে, আর যেখানে বিএনপিকে ভালো মনে করবে তাই দিবে, এবং সেই ঘটনাটাই ঘটেছে। তো নির্বাচনের ফলাফলের পর আমরা সবকিছুতে যে তাড়াহুড়ো দেখলাম, সবকিছুতে যে নাটকীয়তা দেখলাম, সেখান থেকে কিন্তু সন্দেহটা শুরু হলো। জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে এলেন, তারপর একেবারে সবকিছু, মানে উনি এলেন, আসার পরে ওনার আম্মা ইন্তেকাল করলেন। তারপর একটা ওনার আগমন উপলক্ষে বিশাল একটা জনসমাবেশ হলো, আর তার আম্মার মৃত্যু উপলক্ষে বিশাল একটি যাকে বলা হয় জানাজা হলো, এবং সেই জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা শহীদ হাদি, উসমান হাদির যে জানাজা,
সেই জানাজার চেয়ে যে বড় হয়েছে এটা প্রচারের একটা যাকে বলা হয় আমরা সর্বত চেষ্টা দেখলাম। এরপর নির্বাচনের মাঠে জনাব তারেক রহমান সাহেব ছুটলেন এবং তিনি যে ১৭ বছর দেশের বাইরে ছিলেন, তারপর তার শরীর যে অসুস্থ, তার মেরুদণ্ড ভাঙ্গা, কিংবা তিনি মা হারিয়েছেন সাম্প্রতিক সময়, এটা ভুলে গিয়ে তিনি দেশের প্রেমে, দেশের জনগণের প্রেমে এবং দেশ রক্ষার কাজে মাতৃভূমির প্রয়োজনে এতটা দৃঢ় হলেন এবং এতটা শক্তিশালী হয়ে পড়লেন যে সকাল সন্ধ্যা দিন রাত তিনি সারা বাংলাদেশ তোলপাড় করে একের পর এক রাজনৈতিক সমাবেশ তিনি শুরু করলেন আর কি। তো একের পর এক তিনি সেই সমাবেশ করা শুরু করলেন। এরপর ভোট হলো, ভোটে জয়লাভ করলো বিএনপি এবং এটা প্রত্যাশিত যে বিএনপি এভাবে জয়লাভ করবে। তারপর নাটক হলো, নাটকের পর সেই যাকে বলা হয় জাতীয় সংসদ, সেখানে শপথ গ্রহণ হলো, নজিরবিহীনভাবে শপথ গ্রহণ হলো। আর সেই শপথ গ্রহণের আগে এনসিপি এবং জামাত বলল আমরা এখানে শপথ গ্রহণ করব না, কিন্তু তারা আবার নাটকীয়ভাবে শপথ গ্রহণ করলো। তো এরপর সরকার গঠিত হওয়ার পরে তার মন্ত্রীরা, প্রধানমন্ত্রী একের পর এক চমক সৃষ্টি করে যাচ্ছেন। সেই প্রচণ্ড গরমের মধ্যে অনেক মন্ত্রী কোট পরছেন, টাই পরছেন, তারপর তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, দেশে ঘুরে বেড়াচ্ছেন, এখানে সেখানে খাল কাটছেন। মানে এমন একটা ব্যাপার যে খুব দ্রুত বাংলাদেশটাকে তারা একটা স্বর্গের উদ্যান বানিয়ে ফেলবেন। অন্যদিকে যিনি প্রধানমন্ত্রী, তিনি খুব সাধারণভাবে চালচলন করছেন দিল্লির বাদশা নাসিরুদ্দিনের মতো। তারপর তিনি রাষ্ট্রীয় প্রোটোকল ঠিক আগের প্রধানমন্ত্রীরা যেভাবে রাখতেন সেগুলো বাদ দিয়ে খুব সাধারণভাবে চালচলন করছেন, তার মন্ত্রীরাও সেভাবে চালচলন করছে। তো এগুলো নিয়ে মানে লোকজন খুব খুশি যে না, দেখতে শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু এরই মধ্যে জামাত অভিযোগ করেছে যে তারা বিভিন্ন অন্তত 50টি আসনে তারা নিশ্চিতভাবে জয়লাভ করেছিল, ইঞ্জিনিয়ারিং করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে। তো জামাত 78টা পেয়েছে, তার সঙ্গে যদি আরও 50টি যুক্ত হলো তাহলে তারা নিশ্চিতভাবে 130টির মতো আসনে জয়লাভ করত। এটা হলো জামাতের ভাষ্য। বিএনপি অবশ্য এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেনি, আর যারা ইলেকশন আয়োজন করেছে তারাও এই ব্যাপারে কোনো রা করেনি। কিন্তু আমাদের মন মানছে না, আমাদের মন বলছে, বারবার বলছে কিছু একটা হয়েছে। এটা অতীতের সেই তিনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে হতে পারে, অথবা এই নির্বাচন পরবর্তী সময় কারোর মধ্যে মানে আনন্দ নেই। যারা বিজয় হয়েছে তাদের মধ্যে আনন্দ নেই, উল্লাস নেই, আর যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে হতাশা নেই। সব কিছু দেখে মনে হয়েছে যে আমি দামি, আমি মামু বা চাচা ভাতিজা, শালা দুলা ভাই, তাদের মধ্যে সমঝোতামূলক যখন একটা জিনিস হয়, কুক পলাপলি খেলা হয়, তো সেক্ষেত্রে যে ফলাফল হয়, এই নির্বাচনের সেই ফলাফলের পর আমাদের মনে হচ্ছে যে সবার নিরানন্দ ভাব দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরা যারা নাদান বান্দা, নাখান্দা বান্দা, আমরা হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু আমাদের দেশে যারা মিলিটারি এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন সময়ে সাহস দেখিয়েছেন, নানা রকম কথাবার্তা তথ্য বলার চেষ্টা করেছেন, তাদের মধ্যে কেউ বিশেষ করে কর্নেল হাসিন, যিনি আয়নাঘরে গুম হয়েছিলেন, তো তিনি একটি বক্তব্য দিলেন যে দিল্লিতে সাবেক রেজিমের যে সকল ইলেকশন ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা সেই আমিরামি নির্বাচন, রাতের নির্বাচন অত্যন্ত সফলভাবে করেছিলেন, এ সকল দাগি আসামি তারা দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এই নির্বাচন করার জন্য তাদেরকে দিল্লি থেকে আনা হয়েছে। এটা খুবই সিক্রেট, কারা এনেছে, কিভাবে এনেছে, আই ডোন্ট নো। আমি শুধুমাত্র উনি যেহেতু একটা গণমাধ্যমে এই কথাটা বলেছেন, আমি ওনার এই কথাটা পুনরাবৃত্তি করছি।
তিনি জামাতের রাজনীতির সঙ্গে আদৌ জড়িত কিনা জানি না, কিন্তু জামাতকে প্রমোট করছেন, জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, কিন্তু খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে অনেক কথাগুলো বলছেন। তার এই কথাগুলো ফেলে দেওয়া যায় না। তো তার সেই কথা এবং একই সঙ্গে জামাতের যে অভিযোগ এবং বিজয়ী এবং পরাজিত যারা আছেন তাদের মধ্যে নিরানন্দ ভাব। অন্যদিকে আওয়ামী লীগ কেমন যেন খামোশ হয়ে গেছে। মনে হচ্ছে যে তারা যেভাবে চেয়েছিল সবকিছু সম্ভবত সেভাবে হয়েছে বা সেভাবে এগোচ্ছে। নির্বাচনের পরে এখনো পর্যন্ত সংসদ অধিবেশন বসেনি। মার্চ মাসে 12 তারিখে সংসদ অধিবেশন বসবে, কিন্তু এর আগেই সরকারের সকল গুরুত্বপূর্ণ পদ পদবিতে যাকে বলা হয় নাটকীয় সব পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সচিবালয়ের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সেক্রেটারি যারা বাদ পড়েছেন, নতুন নিয়োজিত হয়েছেন। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে বিএনপি তাদের পছন্দের মানুষ তাদেরকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ডিজিএফআই প্রধান নিয়োগ দিয়েছে এবং নিয়োগ পাওয়ার পর একেবারে তরুণ, মানে ডিজিএফআইয়ের প্রধান যিনি হলেন, মানে ব্রিগেডিয়ার থেকে তাকে প্রমোট করে মেজর জেনারেল করে ডিজিএফআই প্রধান করা হলো। এবং আমার জানা মতে ডিজিএফআই প্রতিষ্ঠিত হওয়ার পর এত তরুণ কোনো কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়নি। এবং তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভবত অসুস্থ বোধ করলেন। তিনি চলে গেলেন ভারতে সস্ত্রীক, এবং সেখানে চিকিৎসার জন্য ভারতে গেছেন বলে বলা হচ্ছে। আর যারা দুর্মুখ তারা বলার চেষ্টা করছেন যে ইতিউতি কিতিকুতি পুতি করার জন্য হয়তো তিনি গেছেন। এখন ইতিউতি পুতি কিতিকুতি কি, এটা আপনারা একটু নিজেরা বুঝে নেন। যে ডিজিএফআই প্রধান দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন সস্ত্রীক। এনিওয়ে, তো এখন সেই ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দুটো পদে পরিবর্তন হয়নি, তিন বাহিনী প্রধান সেই পদে পরিবর্তন হয়নি, আর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হয়নি, আর সব পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে যারা উপদেষ্টা ছিলেন তাদের অনেকের জীবন তছনছ হয়ে যাওয়ার মতো উপক্রম। দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পড়েছে। এবং আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যে যেটাকে বলা হয় বিএফ ইউআইডি এরকম কি একটা রয়েছে আর কি, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটিকে বলা হয়, তারা বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করেছে। তো এই হলো অবস্থা। আর সেই অবস্থার মধ্যে যখন এরকম ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, তখন আমরা ভাবছি তুমি কেমন করে গান করো হে গুণী। মানে এবারের ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে তাহলে এটা এত সূক্ষ্ম, এত বৈজ্ঞানিক, এত আল্ট্রা লেভেলে এই ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সে যদি দয়া করে আমাদের কাছে এটি উন্মুক্ত করে না দেন, মানে আগামীতে এই যারা এই সমস্ত ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের কারো হয়তো কুড়োকুষ্টি হবে, কারো হয়তো প্লেগ হবে, তারপরে কারো হয়তো কলেরা হবে, গুটি বসন্ত হবে, অনেকে স্বপ্ন দেখবে, অনেকে জিন ভূতের কবলে পড়বে। তখন তারা ভয়ে বলে দেবে যে আমরা এই কাজগুলো করেছি, এই কাজগুলো আমরা করেছি। তো সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের দুর্বল বুদ্ধি যেভাবে 2014 সনের ঘটনা প্রেডিক্ট করতে পারিনি, এবং ঘটনা ঘটার অনেক দিন পরেও আমরা বুঝতে পারিনি। আবার 2018-2024 সনের যে নির্বাচন, সেই নির্বাচনের যে কারসাজি, সেটা এখনো পর্যন্ত আমাদের মাথায় যেহেতু এখনো ঢুকেনি, পরিপূর্ণভাবে ঢুকেনি, আমরা আন্দাজ করছি। কাজেই 2026 সনে কি ঘটেছে এতে কি বলেন আমাদের মতো গর্ধ প্রকৃতির লোক এটা প্রেডিক্ট করা সম্ভব? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।